গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, অনিতার প্রণয় কাহিনী। আর বরাবরের মতো এই গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। লেডি মুখার্জির অ্যাট হোম। বালিগঞ্জের যত সাহেব খেসা বড় এবং মেজ লোক প্রায় সকলকারই নিমন্ত্রণ হইয়াছে। ভিড় খুব। পুরুষরা এই ভিড়ের সুযোগে নিশ্চিন্ত হইয়া বৈষয়িক পরামর্শ বা কুৎসা করিতেছে। মেয়েরা খুঁজিতেছে ফ্লার্ট করিবার মতো লোক। ইহারই মধ্যে বালিগঞ্জের সর্বাধিক বিখ্যাত সুন্দরী অনিতা বাগানের একেবারে শেষ প্রান্তে একটা বেতের চেয়ারে দেহ এলাইয়া চোখ বুজিয়া বসিয়াছিল। ইহা ক্লান্তির চিহ্ন, মানসিক ক্লান্তির। আর সেজন্যই ইন্দ্রজিৎ দূর হইতে দেখিয়া বিস্মিতভাবে কাছে আসিয়া দাঁড়াইল। পায়ের আওয়াজে একবার মাত্র চোখ খুলিয়া তাহাকে দেখিয়া লইয়া অনিতা পুনরায় চোখ বুজিল এবং ক্লান্তভাবেই কহিল, এসো ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ মুখ হইতে পাইপটা নামাইয়া নাটকীয়ভাবে কহিল, হে সুন্দরী কুলশ্রেষ্ঠা অনিতা, বঙ্কিমের ভাষায় আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে যে তোমার যে মণিমাণিক্য খচিত স্বর্ণমণ্ডিত পাদুকা একদা তুমি প্রণয় দেবতার মস্তকে রেখেছিলে, কামদেব এতদিন পরে কি সে পাদুকা ফিরিয়ে দিতে পেরেছেন? অনিতার ঠোঁটের কোণে এতক্ষণ পরে সামান্য একটু হাসি দেখা দিল। সে জবাব দিল, অর্থাৎ? ইন্দ্রজিৎ পাশের একটা চেয়ারে বসিয়া পড়িয়া কহিল, তোমার ভাবভঙ্গি দেখে আমার আশা হচ্ছে যে এতদিন পরে তুমি বোধহয় কারো প্রেমে পড়লে। অনিতা বিদ্রূপের ভঙ্গিতে প্রশ্ন করিল, আর কিছু আশা হচ্ছে না? ইন্দ্রজিৎ হাত জোর করিয়া কহিল, রক্ষে করো ভাই, এমনকি সে আশা করতে আমার ভয় করে। গরিব বামুনের ছেলে, কোথায় তোমাকে রাখবো বলো দেখি? উর্বশী দেবরাজ ইন্দ্রের ঘরে শোভা পায়। ঠাকুরনটিকে মর্তে নিয়ে এলে মানুষ একদিনেই পাগল হয়ে যায় যে। তারপর অপেক্ষাকৃত প্রকৃতিস্থ হইয়া কহিল, কি ব্যাপার বলো দেখি, তুমি এমন একান্তে চুপচাপ বসে আছো, কারণটা কি? তোমার ভক্তবৃন্দ যে এতক্ষণ দিশেহারা হয়ে গেল। অনিতা কহিল, আজ মনটা সত্যি খারাপ আছে, এমনকি ভক্তবৃন্দের স্তুতিও ভালো লাগছে না। ইন্দ্রজিৎ কহিল, কেন বলো তো? আজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে কি দৈবাত কেশের মধ্যে কোনো রজত রেখা আবিষ্কার করে ফেলেছ, নাকি প্রৌঢ়ত্বের অন্য কোনো চিহ্ন? অনিতা হাতের বাহারি পাখাটা ইন্দ্রজিতের মুখের উপর চাপিয়া কহিল, চুপ, কোনো মেয়ে ছেলেকেও প্রশ্ন করতে নেই। কেন যে আজ পর্যন্ত কোনো স্ত্রীলোক তোমাকে গ্রহণ করলে না তা আজ বুঝলুম। ইন্দ্রজিৎ কহিল, না না, তা নইলে খামোখা তুমি এমন আধারে গা ঢাকা দিতে চাও কেন? অনিতা কহিল, ইস, যা শ্রদ্ধা তোমার আমাকে, আমার এই দেহটি বাদ দিয়ে মনের কোনো অস্তিত্ব বুঝি থাকতে নেই? ইন্দ্রজিৎ বিস্মিত হইবার ভঙ্গিতে কহিল, তোমার মন, তোমার হৃদয়, দেবী, তাও কি সম্ভব? সত্যই বিস্মিত হইবার কথা বটে। অনিতা সুন্দরী, বিত্তশালিনী এবং অভিভাবকহীনা, কিন্তু এই ত্রিবিধ গুণ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত সে অনুরাই আছে। তাহার যে পানীয় প্রণয় প্রার্থীর অভাব হয় নাই তাহা বলাই বাহুল্য। কিন্তু সে নিজেই কাহারও বিবাহ বন্ধনে বা প্রণয় বন্ধনে ধরা দিতে রাজি হয় নাই। বিবাহ করা তো অসম্ভব। অনিতা বলে, এমনকি ভালোবাসাও কঠিন, কারণ মেয়েরা যে সত্যই সব দিক দিয়ে পুরুষের চেয়ে ছোট তাতে কোনো সন্দেহ নেই। কাজে একটু ঘনিষ্ঠতা হলেই পুরুষের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা ছাড়া মেয়েদের আর উপায় থাকে না। সেই মানসিক দাসীপনাতেই আমার আপত্তি। সুতরাং আজ পর্যন্ত অনিতা অবিবাহিতাই আছে। পুরুষের সামনে সে দীর্ঘকাল রূপের লেলিহান শিখা বিস্তার করিয়ে আছে। বহু পতঙ্গ তাহাতে পাখা পোড়াইয়াছে বটে, কিন্তু আগুন নিভাইতে কেহ পারে নাই। ফুলের মধু খাইতে আসিয়া প্রজাপতির দলই মরিয়াছে। ফুল আছে আজও তেমনি অম্লান।
ইন্দ্রজিতের বিস্ময় লক্ষ্য করিয়া অনিতা একটু হাসিল, তারপর কহিল, আচ্ছা, তোমাকে যদি বলি যে আমি সত্যই একজনকে ভালোবেসেছিলুম, বিশ্বাস করবে? ইন্দ্রজিৎ সবেগে মাথা নাড়িয়া কহিল, না, করব না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অনিতা কহিল, বিশ্বাস করতে না পারলে আমি নিজেই খুশি হতুম, কিন্তু সত্যি আমি একদা প্রেমে পড়েছিলুম। ইন্দ্রজিৎ উত্তেজিত হইয়া কহিল, তারপর সে লোকটি কে? বলো বলো, তার নাম বলো। আমি সেই সুদুর্লভ সৌভাগ্যের অধিকারীটিকে তোমার বালিগঞ্জীয় ভক্তবৃন্দের সঙ্গে পরিচিত করিয়ে রাতারাতি বিখ্যাত হই। অনিতা বলিল, বসো বসো, খামোখা চেঁচিও না। একবার আম্মুকি করে প্রেমে পড়েছিলাম বলে কি সত্যই আমি এত বোকা যে নামটিও তোমাকে শুনিয়ে দেব, আর তুমি আমার পরাজয়ের সেই কাহিনী 5 জনকে শুনিয়ে বিখ্যাত হবে? ইন্দ্রজিৎ করজোরে কহিল, কিন্তু দেবী, সে অমর প্রেমের কাহিনীটা অন্তত শোনাতে হচ্ছে যে। আজ আমার একটা গল্পের বিশেষ প্রয়োজন। সম্পাদক টাকা দিতে চাইছে, কিন্তু মাথায় গল্প নেই। অতএব হে অনিতা সুন্দরী, তুমি প্রসন্ন হও। অনিতা ভ্রুকুটি করিয়া কহিল, 4.5 আনার থিয়েটারগুলো কেবল দেখছো বুঝি? কথাগুলো একেবারে সেই দিক ঘেঁষা। যাক, বললে আমি তোমাকে শোনাতে পারি, কিন্তু নাম জিজ্ঞাসা করো না। শোনো তবে। জানোই তো আমি বিয়ে করার পক্ষপাতী নই, এবং বিয়ে বাদ দিয়ে ওই যে আরেকটা জিনিস যাকে তোমরা বলো স্বাধীন প্রণয়, তাকেও বিশেষ পছন্দ করি না। প্রথমটায় আপত্তি এই জন্য যে যার সঙ্গে চিরকাল বাস করতে হবে সেরকম মানুষ মেলা শক্ত, আর দ্বিতীয়টাকে পছন্দ নয়, বড় ভালগার বলে, নিহাতে যেন কাঙালপনা। বিয়ে করার মধ্যে তবু কিছু গৌরব আছে। পুরুষ নিজের স্বাধীনতা খুইয়ে চিরজীবনের দায়িত্ব স্বীকার করে অনেক যত্নে ঘরে নিয়ে যায়, কিন্তু ওতে কিছুই নেই। বড় বেশি হীনতা স্বীকার করা যেন। ছি। ইন্দ্রজিৎ অস্ফুট স্বরে একবার বলিল, প্রবন্ধটা আপাতত থাক, না হয় গল্পটা পেলেই চলবে। ভ্রুকুটি করিয়া অনিতা জবাব দিল, আবার? প্রত্যেক ভালো জিনিসেরই ভূমিকা আছে, যেমন কীর্তনের গৌরচন্দ্রিকা, ওটা শুনতেই হবে, নইলে গল্পটাও হয়তো বাদ পড়বে। যাক, মন দিয়ে শোনো। মনের এই অবস্থাই বরাবর, তার পরিবর্তন করার কোনো আবশ্যকতাও বুঝিনি, করিও নি। অকস্মাৎ একদিন এই লেডি মুখার্জির এক গার্ডেন পার্টিতে তাকে প্রথম দেখলুম। সমস্ত মানুষগুলো যখন তাদের সপ্রশংস দৃষ্টিতে আমাকে দেখবার জন্য কাড়াকাড়ি করছে, তখন সেই মানুষটি একমাত্র তার দীর্ঘ 6.5 ফুট দেহ এবং স্বপ্নলীন চোখ নিয়ে একটু দূরে দাঁড়িয়েছিল সমস্তক্ষণ। স্ত্রীলোক সম্বন্ধে লোকটির অদ্ভুত ঔদাসীন্যই সহসা আমাকে সচেতন করে তুলল। মনে মনে খেয়াল হলো লোকটিকে একটু খেলাবার, একটু জব্দ করার। তুমি তো জানোই ইন্দ্রজিৎ, যদিও আমি কারোর সঙ্গে ফ্ল্যাট করতে যাই না, তবু ফার্স্ট ক্লাস ফ্ল্যাট বলে আমার বদনাম আছে। ভাবলুম আমার সেই স্বাভাবিক ক্ষমতাটাকে কাজে লাগাবো। সুযোগের অভাব ঘটল না, দূরাত্মার ছলের অভাব কোনো দিনই হয় না। ঘনিষ্ঠ পরিচয় সুবিধা করে নিলুম, বারবার পড়তে লাগলুম চোখের সামনে, জীবন চন্দ্রমণ্ডলের মতো নিয়ন্ত্রিত করে ফেললুম। কিন্তু বেচারে আমি, তুনের সমস্ত অস্ত্রই যখন একে একে নিঃশেষিত হয়ে গেল, তখন একদিন বহু বিলম্বে আবিষ্কার করলুম যে মানুষটি একেবারে পাষাণ। কোনো ভাবান্তর তার মধ্যে আনবার চেষ্টা করাও পাগলামি। অথচ প্রথমে যা ছিল খেলা, আমার কাছে তাই তখন হয়ে উঠেছে মর্মান্তিক সত্য। আমার তখন তাকে প্রয়োজন, নাচাবার জন্য নয়, আত্মসমর্পণের জন্য। যেদিন পরাজয়টাকে মেনে নিলুম, সেই দিনই ও সত্যটাকেও মেনে নিতে হলো যে ওই পাষাণটিকে আমার চাই। ইতিমধ্যেই কখন তার কাছে নিজেকে হারিয়েছি। কিন্তু আমি হতাশ হলুম না। মনে পড়ল পার্বতীর ইতিহাস। মদন বসন্তের ষড়যন্ত্রে শিবকে টলানো যায়নি বটে, কিন্তু
উমার তপস্যায় তিনি ধরা দিয়েছিলেন তো। সেদিন থেকে শুরু হলো তপস্যা। মনে হলো যেন এবার পাষাণ দেবতা চোখ মেলে চাইলেন, কিন্তু তবু তখনও দৃষ্টি তার প্রসন্ন নয়। বুঝলুম আরও সাধনা চাই, অপর্ণার তপস্যা। অবশেষে একদিন মনে হলো সৌভাগ্য যেন আপনি এসে ধরা দিতে চাইল। হঠাৎ একদিন এসে বলল, চলো অনিতা, দিন কতক ডায়মন্ড হারবারের ডাকবাংলোতে কাটিয়ে আসি। বলা বাহুল্য, আমি আর একটি মুহূর্ত দেরি করলুম না। যে অবস্থায় ছিলুম তৎক্ষণাৎ বেরিয়ে চলে এলুম। আমার তখন আশায় আবেশে বুক কাঁপছে নবরা বধূর মতো, অভিসার যাত্রী শ্রীমতীর মতো। কিন্তু ডায়মন্ড হারবারে পৌঁছে বুঝলুম শিব প্রসন্ন হয়েছেন, তবে এখনো ধরা দেবার সময় আসেনি। হয়তো কিছু হতাশ হলুম, কিন্তু তবুও ডায়মন্ড হারবার ডাকবাংলোর সেই 7টি দিনই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কটি দিন, সবচেয়ে আনন্দের, সবচেয়ে সার্থকতার 7টি দিন। মনে হলো যেন একটা নিরবচ্ছিন্ন সুখ স্বপ্নের মধ্য দিয়ে 7টি দিন আর 7টি রাত কেটে গেল। মনে আশা হলো বর প্রাপ্তির আর বেশি দেরি নেই, তপস্যার বোধহয় শেষ হলো। কিন্তু 7 দিন পরে ওখান থেকে ফিরে এসেই হঠাৎ সে কোথায় চলে গেল, কোনো খবর নেই, চিঠি নেই। এমনকি সে জানিয়েও গেল না একবার যে সে চিরদিনের মতো গেল কিনা, আর কখনো আসবে কিনা। রাগে, ক্ষোভে, দুঃখে পাগলের মতো হয়ে উঠলুম। প্রেম আর ভালোবাসাকে একদা আমি লিভারের অসুখ বলে ঠাট্টা করতাম। তারই প্রতিশোধ যে এমন করে নিতে হবে কে তা জানত। তুমি শুনলে ঠাট্টা করবে, কাল থেকে হয়তো লজ্জায় মুখ দেখাতে পারবো না, তবু একথা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে 48টি ঘন্টা আমি কলকাতার পথে পথে ঘুরে বেরিয়েছি, সারা দিন আর সারা রাত। 7-8 দিন যখন কেটে গেল তখন শুরু হলো তোমরা যাকে বলো বায়োলজিক্যাল রিয়াকশন। নিজেকে একটা উদ্দাম উশৃঙ্খলতার মধ্যে ডুবিয়ে দেবার, নিজেকে যেমন করে হোক নষ্ট করবার ইচ্ছা মনের মধ্যে প্রবল হয়ে উঠল। উন্মত্ততাকে দূর করতে হবে উন্মত্ততা দিয়েই, নইলে আর বাঁচব না। বলা বাহুল্য, লোকের অভাব হলো না। তোমারই সহকর্মী একজন, মানে ব্যারিস্টারিতে, সাহিত্য চর্চায় নয়, তাকে নিয়ে একদিন যাত্রা করলুম সোজা ওয়ালটেয়ার। তাকে বেছে নিলুম সবচেয়ে নির্বোধ বলে, আমার পরিচিতদের মধ্যে সবচেয়ে ভালগার বলে। কিন্তু ওয়ালটেয়ারে গিয়ে ভুল ভাঙল। বুঝলুম এ লোকটির সঙ্গে আর যাই হোক নির্জন বাস করা যায় না। তাছাড়া আমার উন্মত্ততায় ও তুষ্ট নয়। সেই দিনই ওয়ালটেয়ার থেকে ফিরলুম, কিন্তু হায়রে, তখনও যে ভুল ভাঙেনি। ভাবলুম ডায়মন্ড হারবারের যে স্বপ্নের স্মৃতি এমন করে মনকে উতলা করছে, সেই স্বপ্ন না ভাঙতে পারলে বোধহয় সুস্থ হব না। তাই কলকাতায় না ফিরে সোজা হাওড়া স্টেশন থেকে চলে গেলাম ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার ডাকবাংলোর সামনে আমাদের গাড়ি গিয়ে যখন থামল, তার কিছু পূর্বেই আরেকখানা ট্যাক্সি এসে থেমেছে। তার আরোহী নেমে তখন ভাড়া চুকিয়ে দিচ্ছেন। আগে ভালো করে চেয়ে দেখিনি, কিন্তু গাড়ি থেকে নেমে যখন তার মুখের দিকে চোখ পড়ল, তখনই একেবারে যেন পাষাণ হয়ে গেলুম। তোমরা যাকে বলো প্রাণ লাফিয়ে ঠোঁটের কাছে আসা, সেই রকমই একটা অনুভূতি তখন বোধহয় টের পেয়েছিলুম। হয়তো আমার গলা দিয়ে একটা কিছু স্বরও বেরিয়েছিল, হয়তো অব্যক্ত আর্তনাদের মতো। সে চমকে মুখ ফিরিয়ে চেয়ে দেখল। একটি মুহূর্ত একবার আমার মুখের দিকে, আরেকবার আমার সঙ্গীর মুখের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। কিন্তু সে এক মুহূর্তের মধ্যেই তার মুখের ওপর যে কঠিন বিদ্রূপের ছায়া ফুটে উঠেছিল তা আমার চোখে এড়ায়নি। সে তখনই আবার গাড়িতে উঠে বসে স্টেশনের দিকে যাত্রা করল। মনে হলো চিৎকার করে ডাকি, কিন্তু পারলুম না। ছুটে যাবার চেষ্টা করলুম, কে যেন হাত ধরে ফেলল। একটু পরে আমরাও কলকাতায় ফিরে এলুম। স্বপ্ন ভাঙবার জন্য গিয়েছিলুম,
কিন্তু এমন করে যে ভাঙবে তা কে ভেবেছিল? কলকাতায় ফিরে এসে দেখি আমার নামে একখানা চিঠি অপেক্ষা করছে। যখন ওয়ালটিয়ার গিয়েছিলুম সেই সময় এসেছিল। ঠিকানা না জানায় কেউ পাঠাতে পারেনি। খাম খুলে দেখলুম তার হাতের লেখা, শুধু 2টি ছত্র। অনিতা, মঙ্গলবার ডায়মন্ড হারবার ডাকবাংলোতে যাব। সেইখানে আবার তোমার সঙ্গে মিলিত হব। যেখানে তোমাকে পেয়েছি সেইখানে করব তোমার কাছে আত্মসমর্পণ। চিঠিখানা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিলুম। মনে হচ্ছিল তার প্রতিটি ছত্র যেন আমাকে নির্বোধ বলে বিদ্রূপ করছে। অনিতা চুপ করিল। ইন্দ্রজিৎ কহিল, তারপর? অনিতা কহিল, তারপর আর কি, কিছু না। আমার সঙ্গী মশাই দিন কতক খুব রাগারাগি করলেন। তারপর দিন কতক আমার নামে কুৎসা রটিয়ে বেড়ালেন। তারপর আবার সব ঠান্ডা, যথা পূর্বং তথা পরং। ইন্দ্রজিৎ কহিল, তাই তো অনিতা, অবশ্য আমি খুবই দুঃখিত তোমার জন্য, কিন্তু এটা ঠিক বুঝলে গল্প হলো না। অনিতা জবাব দিল, জানি। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, অনিতার প্রণয় কাহিনী। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।